আমার প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হাসিবুর রহমান আপনাদেরকে আজ শোনাতে চলেছি ডেল কার্নেগির লেখা অডিও বুক চিন্তা ছাড়ুন, সুখে থাকুন। তো চলুন আজকের অডিও বুকটি শুরু করা যাক। যে চিন্তার সাথে লড়াই করতে জানে না, সে যৌবনেই মারা যায়। কয়েক বছর আগের কথা। একদিন সন্ধ্যাবেলা হঠাৎই আমাদের একজন প্রতিবেশী আমার বাড়িতে এসে আমাকে এবং আমার পরিবারের লোকেদের বসন্ত রোগের টিকা লাগানোর জন্য অনুরোধ করে। সারা নিউ ইয়র্কে এমন বহু লোক ছিল যারা এমন অনুরোধ করে বেড়াচ্ছিল। যারা ভয় পায় তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন তার টিকা লাগানোর সময় আসবে। সেই সময় যে শুধু সমস্ত হাসপাতালেই টিকাকরণ কেন্দ্র খুলেছিল তাই নয়, বরং ফায়ার ব্রিগেড অফিসে, পুলিশ স্টেশনে এবং কিছু কিছু কারখানাতেও টিকা লাগানো হচ্ছিল। ভিড় সামলানোর জন্য 2000 ডক্টর ও নার্স দিন রাত পরিশ্রম করে যাচ্ছিল। এই রোমাঞ্চের কারণ কী ছিল? আসলে সেই সময় নিউ ইয়র্ক শহরে বসন্ত রোগের পূর্বাভাব দেখা দিয়েছিল। তাতে 2টো লোক মারা পর্যন্ত যায়। প্রায় 80 লক্ষ মানুষের মধ্যে 2টি মানুষের মৃত্যু। আমি বেশ কয়েক বছর নিউ ইয়র্কের বাসিন্দা। তখনও পর্যন্ত কেউ কখনো দরজা ধাক্কে ভয়ঙ্কর অসুখের বিরুদ্ধে কোনো রকম সচেতন বাণী শুনিয়ে যায়নি। তখন আমেরিকায় বসন্তের থেকেও আর একটা রোগ অনেক বেশি ভয়ানক রূপ ধারণ করেছিল। তখন প্রতি 10 জনের মধ্যে একজন নার্ভাস ব্রেকডাউনের শিকার হচ্ছিল। কিন্তু কেউ কখনো দরজা ধাক্কে সেই কথা বলতে আসেনি। চিন্তা ও ভয়ানক সংঘর্ষ ছাড়া কখনোই নার্ভাস ব্রেকডাউন হতে পারে না। তাই আমি দরজা ধাঁকিয়ে বা দরজায় বেল বাজিয়ে আপনাকে সচেতন করে দেওয়ার জন্যই এই অধ্যায় লিখছি। চিকিৎসা জগতে নোবেল পুরস্কার প্রাপ্ত অ্যালেক্সিস ক্যারেল বলেছিলেন যে ব্যবসায়ী চিন্তার সাথে সংঘর্ষ করতে পারে না, সে তো যৌবনেই মারা যায়। আর গৃহবধূ, পশুদের ডাক্তার বা শ্রমিকদের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। কয়েক বছর আগে DOF গোবরের সাথে টেক্সাস ও নিউ মেক্সিকোর কয়েকটা জায়গায় ঘুরতে গেছিলাম। তিনি ছিলেন সান্তা ফে রেলওয়ের ডক্টর। তার পুরো পদবি ছিল গল্ফ কলোরেডি, আর তিনি সান্তা এফ হাসপাতাল অ্যাসোসিয়েশনের প্রধান চিকিৎসক। চিন্তার প্রভাব নিয়ে যখন আলোচনা চলছিল তখন তিনি আমাকে বলেন, ডাক্তারদের কাছে এমন 70% রোগী আসে, তারা যদি নিজেদের ভয় ও চিন্তা দূর করতে পারে তাহলে কোনো রকম ওষুধ ছাড়াই সুস্থ হয়ে যাবে। প্রকৃত অসুস্থের মতো তারাও ব্যথা বেদনা অনুভব করে, তাতে কোনো সন্দেহ নেই। আবার অনেক সময় রোগীর অসুস্থতা যতটা হওয়া উচিত ছিল তার থেকে অনেক বেশি বৃদ্ধি পায়। নার্ভাস ইনডাইজেশন, অগ্নাশয়ের আলসার, ইন্দ্ররোগ, অনিদ্রা, বিভিন্ন রকম মাথা ব্যথা, কয়েক প্রকারের পক্ষাঘাতও এর মধ্যে পড়ে। এই অসুখগুলি সম্পূর্ণই আসল। আমি কি বিষয়ে কথা বলছি তা আমি খুবই ভালো করে জানি, কারণ আমি নিজেই 12 বছর ধরে অগ্নাশয়ের আলসার নিয়ে পীড়া ভোগ করছি। ভয়ের কারণ হলো চিন্তা। চিন্তার থেকে মানসিক সমস্যার জন্ম হয় আর আপনি নার্ভাস হয়ে যান। এতে করে আপনার ভগ্নাশয়ের কোষগুলি প্রভাবিত হয় আর তার ফলে পেটের ভেতরে অগ্নাশয় রস ক্ষরিত হতে শুরু করে, যার পরিণাম দাঁড়ায় অগ্নাশয় আলসার। নার্ভাস স্টমাক ট্রাভেল পুস্তকের লেখক ডক্টর জোসেফ এফ মন্টিগ্রিও এই একই ধরনের কথা বলেন। আপনি কি খান তার ভিত্তিতে অগ্নাশয় আলসার হয় না। আলসার হলো এমন একটা অসুখ যা আপনাকে খেয়ে নেয়। মেয়ো ক্লিনিকের ডক্টর WC অলভারেজের অনুসারে অধিকাংশ ক্ষেত্রে আলসার মানসিক চাপের প্রভাব অনুসারে কমে বা বৃদ্ধি পায়। পেটের অসুখে পীড়িত 15,000 লোকের ওপরে মেয়ো ক্লিনিক একটা গবেষণা করেছিল।
তার থেকে এর সত্যতা আরও বেশি করে প্রমাণিত হয়। এই অধ্যয়ন থেকে এটা জানা গেছে যে 80% লোকের পেটের অসুখের ক্ষেত্রে কোনো শারীরিক কারণ কাজ করে না। ভয়, চিন্তা, ঘৃণা, স্বার্থ এবং পৃথিবীর বাস্তবতার সাথে তালমিল মেলাতে না পারার জন্য পেটের অসুখ দেখা দেয়, যার মধ্যে অন্যতম হলো আলসার। পেটের আলসার আপনার জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। লাইফ ম্যাগাজিন অনুসারে সবচেয়ে বিপজ্জনক অসুখের তালিকায় আলসারের নাম 10 নম্বরে আছে। সম্প্রতি মেয়ো ক্লিনিকের ডক্টর হেলসি হ্যাভিনের সাথে চিঠি মারফত কিছু কথাবার্তা হয়েছিল। তিনি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিয়াল ফিজিওথেরাপি অ্যান্ড সার্জেন্টে এটা গবেষণাপত্র পড়েছিলেন। তাতে তিনি গড় বয়স 44.3 অনুসারে 176 বিজনেস এক্সিকিউটিভের অধ্যয়ন করেছিলেন। তাতে তিনি দেখেছিলেন যে এক্সিকিউটিভদের 1/3 বেশি সেই 3টি রোগের শিকার, যার একমাত্র কারণ হলো মানসিক চাপ, হৃদরোগ, পেটের আলসার এবং উচ্চ রক্তচাপ। একটু ভেবে দেখুন, আমাদের 1/3 বিজনেস এক্সিকিউটিভ 45 বছর বয়সের আগেই আলসার, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের শিকার হয়ে উঠছে। তাহলে কিভাবে সফল হবে? তাদের সফলতা কেনার ক্ষমতাও ছিল না। যে ব্যক্তি ব্যবসায় সফল হতে গিয়ে নিজের পেট বা হার্টকে ক্ষতিগ্রস্ত করছিল, তাকে কোনোভাবেই সফল বলা যায় কি? নিজের স্বার্থের বিনিময়ে সম্পূর্ণ পৃথিবী জয় করে কোনো লাভ হবে না। সারা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও আপনি দিনে 3 বারই খাবার খাবেন আর 1 বারই শুতে যাবেন। একটা নতুন কর্মচারীও এই একই কাজ করে থাকে। হয়তো সে একজন উচ্চপদস্থ বিজনেস এক্সিকিউটিভের থেকে অনেক গভীর ঘুম ঘুমাবে বা আরও আনন্দের সাথে খাবার খাবে। সত্যি বলতে কি, আমি কোনো দায়িত্বহীন চিন্তামুক্ত একজন ব্যক্তি হতেই বেশি পছন্দ করব। আমি কিছুতেই 45 বছর বয়সে নিজেকে অসুস্থ করতে পারবো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিগারেট নির্মাতা কানাডার জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয় ও প্রাণ হারায়। সে কোটি কোটি টাকার সম্পত্তি করেছিল আর মাত্র 61 বছর বয়সেই মারা যায়। আসলে সে হয়তো জীবনে বাহ্যিক সফলতা বলতে যা বোঝায় তার পিছনেই নিজের জীবনকে বেশ কয়েকটা বছর কাটিয়ে দিয়েছিল। আমার বাবা ছিলেন মিশরের একজন কৃষক। তিনি 90 বছর বয়সে যখন মারা যান তখন তার কাছে $1 ছিল না। কিন্তু আমার মনে হয় তিনি এই সিগারেট নির্মাতার থেকে অনেক বেশি সফল ছিলেন। প্রসিদ্ধ মেয়ো বন্ধুরা ঘোষণা করেছিলেন যে আমাদের হাসপাতালের অর্ধেকের বেশি বিছানা মানসিকভাবে সমস্যাগ্রস্ত লোকেরাই ভরিয়ে রেখেছে। তা সত্ত্বেও পোস্টমর্টমের সময় যখন আমরা এই সমস্ত লোকেদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোষগুলি শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি, তখন তা জ্যাক ডেম্পির মতোই সুস্থ দেখায়। তাদের মানসিক সমস্যা কারণ কোষগুলি দুর্বল হয়ে যাওয়া নয়, বরং ক্ষতি, কুণ্ঠা, ব্যাকুলতা, মানসিক চাপ, ভয়, পরাজয় ও হতাশা চিন্তায় তাদের অসুস্থ করে তুলেছিল। প্লেটো বলেছিলেন, ডাক্তারদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা মস্তিষ্কের চিকিৎসা না করে শুধুমাত্র শরীরের চিকিৎসা করে, অথচ মস্তিষ্ক ও শরীর একে অপরের সাথে যুক্ত। তাদের আলাদা আলাদা করে চিকিৎসা করা উচিত নয়। এত বড় একটা সত্য চিকিৎসা বিজ্ঞান 2300 সাল পরে জানতে পেরেছে। বিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সাইকোনোস্ম্যাস্টিক চিকিৎসার বিকাশ ঘটেছে, এমন এক পদ্ধতি যার দ্বারা শরীর ও মন দুইয়েরই চিকিৎসা করা সম্ভব হয়েছে। জীবাণুর কারণে যে অসুখগুলি ছড়িয়ে পড়ত, চিকিৎসা বিজ্ঞান অনেকটাই তার নাশ করতে সক্ষম হয়েছে। তাই চিকিৎসা বিজ্ঞানে এই নতুন পদ্ধতির প্রয়োগ একেবারে ঠিক সময়তেই হয়েছে। পক্স, কলেরা, জন্ডিস প্রভৃতি অসুখ বহু মানুষকে সময়ের অনেক আগেই কবরে পৌঁছে দিয়েছে। সেই সময় চিকিৎসা বিজ্ঞান সেই সমস্ত অসুখের সাথে লড়াই করতে ব্যর্থ হয়েছে। কিন্তু জীবাণুর পরিবর্তে শুধুমাত্র চিন্তা, ভয়, ঘৃণা, কুণ্ঠা বা নিরাশার জন্য যে সমস্ত অসুখগুলির সৃষ্টি হচ্ছে, সেগুলি আজ মারাত্মক আকার ধারণ করে বসে আছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যুবকদের সৈন্যদলে নেওয়া হচ্ছিল, তখন একজন যুবককে শুধুমাত্র মানসিকভাবে অসুস্থ হওয়ার জন্য বাতিল করে দেওয়া হয়েছিল। পাগলামির কারণ কি, এর সঠিক উত্তর কেউই দিতে পারবে না, কিন্তু ভয় ও অতিরিক্ত চিন্তার যে এর পিছনে গুরুত্বপূর্ণ অবদান আছে তাতে কোনো সংশয় নেই। যে ব্যক্তি মনের দিক থেকে সমস্যাগ্রস্ত ও অশান্ত থাকে, সে কখনোই বাস্তব জগতের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। সে ধীরে ধীরে নিজের আশেপাশের লোকেদের সাথে সম্পর্ক শেষ করতে শুরু করে দেয়। সে ধীরে ধীরে নিজের রচিত স্বপ্নের জগতে বসবাস করতে শুরু করে, আর এভাবেই নিজের চিন্তা ও সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করে। আমার টেবিলের ওপর ডক্টর এডওয়ার্ড পোডলস্কির এক পুস্তক টপ ওয়ারিং অ্যান্ড গেট ওয়েল পড়েছিল। এই পুস্তকের কিছু অধ্যায়ের শিরোনামগুলি হলো: চিন্তা আপনার হার্টের সাথে কি করে, হাই ব্লাড প্রেশারের কারণই হলো চিন্তা, এর থেকে গিঁটে বাত হতে পারে, পেটকে ঠিক রাখার জন্য চিন্তা কম করুন, চিন্তার থেকে কিভাবে ঠান্ডা লেগে যেতে পারে, থাইরয়েড এবং চিন্তাই ডায়াবেটিসের রোগী। চিন্তা সম্পর্কিত আরও একটি ভালো পুস্তক হলো ম্যান অগেনস্ট হিমসেলফ। এই পুস্তকের রচয়িতা ডক্টর কার্ল মেনিঞ্জর ছিলেন। মেনিঞ্জর ছিলেন মনোবিশ্লেষণের মেয় বন্ধুদের মধ্যে অন্যতম। ডক্টর মেনিঞ্জরের পুস্তক আপনাকে এটা বলে দেয় না যে আপনি কিভাবে চিন্তা থেকে বাঁচতে পারেন, কিন্তু চিন্তা, কুণ্ঠা, ঘৃণা, হিংসা, বিদ্রোহ এবং ভয় প্রভৃতি কারণের জন্য আমাদের শরীর ও মস্তিষ্ক কতটা নষ্ট হয়ে যেতে পারে তার আশ্চর্যজনক তথ্য এই বইয়ে তুলে ধরা হয়েছে। হয়তো আপনার আশেপাশের লাইব্রেরিতে আপনি এই পুস্তক পেলেও পেতে পারেন। চিন্তা কোনো সুস্থ থেকে সুস্থতর মানুষকেও অসুস্থ থেকে অসুস্থতর করে তুলতে পারে। গৃহযুদ্ধ সমাপ্ত হওয়ার সময়ে জেনারেল গ্র্যান্ট এই রহস্য জানতে পেরেছিলেন। এই ঘটনাটি হলো, জেনারেল গ্র্যান্ট 9 মাস ধরে রেকমন্ড ঘিরে বসেছিল। জেনারেল লি এর ক্লান্ত সৈন্যরা তখন পরাজিত। সম্পূর্ণ রেজিমেন্ট তখন এক এক করে সঙ্গ ত্যাগ করছিল। বাকিরা নিজেদের তাঁবুতে প্রার্থনা সভার আয়োজন করেছিল। তারা চিৎকার করে কেঁদে দেবতার ঝলক দেখে প্রার্থনা করে যাচ্ছিল। শেষ তখন অতি নিকটে এসে গেছিল। লিয়ের লোকেরা তখন রেকমন্ডের তুলো ও তামাকের গুদামে আগুন লাগিয়ে দেয়। গোলা বারুদ ধ্বংস করতে শুরু করে। সেগুলির আগুন অনেক ওপরে যাচ্ছিল, আর তারা রাতের অন্ধকারে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল। গ্র্যান্ট তখন দ্রুত গতিতে তাদের অনুসরণ করতে শুরু করে। 2 দিক থেকেই তাদের রাস্তা অবরোধ করার চেষ্টা করেছিল ও পিছন থেকে তাদের ধরে ফেলে। শেরিডনের অশ্বরাহী সেনারা তাদের সামনে এগিয়ে যেতে বাধা দেয়। তারা রেলওয়ে লাইন পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়। শেরিডনের সেনারা সেই পথ বন্ধ করে দিয়েছিল, আর রেল থেকে আসা সাপ্লাইও বন্ধ করে দেয়। সেই সময় গ্র্যান্টের এমন মাথা যন্ত্রণা শুরু হয় যে সে কিছু চোখে দেখতে পাচ্ছিল না। সে সেনাদের পিছনে থেকে যায় আর একটা ফার্ম হাউসে বিশ্রাম নেয়। সে নিজের মেমোরিসে লিখেছিল, আমি সারা রাত গরম জল ও সর্ষের তেল দিয়ে নিজের পায়ের তলায় সেঁক দিই। হাতের তালু ও ঘাড়ের পেছনে সর্ষের মোটা করে প্রলেপ দিয়ে বেঁধে রাখি, কারণ আমি চাইছিলাম যাতে পরের দিন সকালের আগে আমার যন্ত্রণা দূর হয়। পরের দিন সকালে তার ব্যথা যন্ত্রণা দূর হয়ে যায়। এখানে সবচেয়ে মজার কথা হলো, আসলে মোটা সর্ষের প্রলেপে তার বেদনা দূর হয়নি। তার বেদনা দূর হয়েছিল এক অশ্বারোহীর লেখা চিঠির জন্য, যাতে লেখা ছিল যে তারা সমর্পণ করতে চাইছিলেন। গ্র্যান্ট লিখেছিল, পত্রবাহক যখন আমার কাছে এসেছিল তখনও আমি মাথার যন্ত্রণায় তাকাতে পারছিলাম না, কিন্তু চিঠিতে লেখা এই শব্দগুলি পড়ার পর যেন আমার মাথার যন্ত্রণা গায়েব হয়ে যায়। এর থেকে সহজেই বোঝা যাচ্ছে যে গ্র্যান্টের মাথার যন্ত্রণার কারণ ছিল তার চিন্তা,
মানসিক চাপ ও আবেগ। যখনই সে নিজের প্রাপ্তি ও বিজয়ের কথা জানতে পারে তখনই সে নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। এর 70 বছর বাদে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের ক্যাবিনেটের অর্থমন্ত্রী হেনরি মগরনথা দেখেন যে যখন কোনো বিষয় নিয়ে তিনি চিন্তা করেন তখনই তার মাথা ঘুরতে শুরু করে। তিনি নিজের ডায়েরিতে লিখেছিলেন যে যখন প্রেসিডেন্ট গমের দাম বৃদ্ধি করার জন্য একদিনেই 44 লক্ষ বুশেল কিনে নেয়, যার ফলে আমার মাথা যেন কেমন ঘুরতে শুরু করে। আমি বাড়ি চলে যাই আর দুপুরে খাবার খাওয়ার পর বেশ কয়েক ঘন্টা বিছানায় পড়ে থাকি। চিন্তা লোকেদের সাথে কি করে তা দেখার জন্য আমাদের কোনো লাইব্রেরি বা ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি যেখানে বসে বইটা লিখছি, অর্থাৎ আমার বাড়ির জানালার সামনে গেলেই অনেক কিছু চোখে পড়ে যাবে। এমন একটা বাড়ি আমার চোখের সামনেই রয়েছে যেখানে চিন্তার কারণে নার্ভস ব্রেকডাউন হয়ে যায়। আর সেই ব্লকেই আরেকটা বাড়ি আছে যেখানে এক ব্যক্তি চিন্তার কারণেই ডায়াবেটিসের রোগী হয়ে উঠেছে। যখন স্টক মার্কেট নিচে যেতে শুরু করে তখন তার রক্ত ও মূত্রে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। প্রসিদ্ধ ফ্রান্সিসি দার্শনিক মন্টেনকে যখন তার নিজের শহর ওয়ার্ডস্কির মেয়র হিসাবে নির্বাচন করা হয়েছিল তখন তিনি নিজের সাথী নাগরিকদের বলেছিলেন, আমি আপনাদের মামলা নিজের হাতে নেওয়ার জন্য প্রস্তুত তো আছি, কিন্তু নিজের লিভার ও সাংসে নেওয়ার জন্য কোনো মতেই প্রস্তুত নই। আমার প্রতিবেশী স্টক মার্কেটের বিষয়টা এতটাই গম্ভীরতার সাথে নিয়েছিল যে নিজেরই প্রাণ সংশয় হতে শুরু করে। চিন্তা মানুষের সাথে কি করতে পারে তা খোঁজার জন্য আমাকে নিজের প্রতিবেশীদের বাড়িগুলি দেখারও প্রয়োজন নেই। আমি এখন যে ঘরে বসে এই পুস্তক লিখছি সেখানে তাকালেও দেখতে পাবো, কারণ এই বাড়ির আগের মালিকই চিন্তার কারণে অসময়ে কবরে চলে গেছিল। চিন্তার জন্য আপনি আর্থারাইটিস বা গিঁটে বাতের শিকার হতে পারেন, তাতে করে হুইল চেয়ারেই জীবন কাটাতে হতে পারে। আর্থারাইটিসের বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ এল সিসিল আর্থারাইটিস হওয়ার 4টি মুখ্য কারণ তুলে ধরেছেন। 1 নম্বর, অসফল বিবাহ। 2 নম্বর, আর্থিক ক্ষতি ও দুঃখ। 3 নম্বর, একাকিত্ব ও চিন্তা। এবং 4 নম্বর, দীর্ঘ সময় ধরে জমিয়ে রাখা ঘৃণা। এই 4টি মানসিক পরিস্থিতি যে আর্থারাইটিসের মূল কারণ তা কিছুতেই বলা যায় না, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আর্থারাইটিসের জন্য এই 4টি কারণ অনেকটাই দায়ী, যার তালিকা আমাদের সামনে তুলে ধরেছেন ডক্টর রসেল এল সিসিল। উদাহরণস্বরূপ, মন্দার বাজারে আমার এক বন্ধুর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে গ্যাস কোম্পানির লোকেরা এসে তার গ্যাসের কালেকশন কেটে দিয়ে যায় আর ব্যাংক তার বন্ধকে থাকা বাড়িটিকেও কবজ করে নেয়। তার স্ত্রী হঠাৎই আর্থারাইটিসের ভয়ঙ্কর যন্ত্রণায় কষ্ট পেতে শুরু করে। যতদিন না তাদের আর্থিক পরিস্থিতি পুনরায় ঠিক হয় ততদিন পর্যন্ত তার চিকিৎসা চলতে থাকে এবং ঔষধ ও সঠিক পথ্যের ওপরই সে বেঁচে ছিল। চিন্তার কারণে দাঁতের অসুখ পর্যন্ত হতে পারে। ডক্টর উইলিয়াম এল ম্যাকগ্ল্যানিক আমেরিকার ডেন্টাল অ্যাসোসিয়েশনের সামনে একটা গবেষণায় বলেছিলেন যে চিন্তা, ভয় ও ক্রমাগত হতাশার মতো দুঃখজনক ভাবনা শরীরের ক্যালসিয়ামের ভারসাম্যতা নষ্ট করে দেয়, যার ফলে দাঁতের ক্ষয় হতে শুরু করে। ডক্টর ম্যাকগানিগেল নিজের এক রোগীর কথা বলেছিলেন। তার দাঁত একদম ঠিক ছিল, কিন্তু তার স্ত্রী হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সে চিন্তা করতে শুরু করে। 3 সপ্তাহ সে হাসপাতালে থাকে আর তার মধ্যেই তার স্বামীর দাঁতে ক্যাভিটি হয়ে যায়। এই ক্যাভিটির কারণ হলো একমাত্র চিন্তা। এমন কোনো ব্যক্তিকে আপনি চেনেন কি যে প্রচণ্ডভাবে থাইরয়েডে আক্রান্ত? আমি এমন একজনকে চিনি, তার সারা শরীর কাঁপতো, এমনভাবে কাঁপতো দেখে মনে হতো মৃত্যুর ভয়ে কাঁপছে। যারা প্রচণ্ডভাবে থাইরয়েডে আক্রান্ত তাদের এমনই হয়, কারণ থাইরয়েড গ্ল্যান্ড সারা শরীরকে ব্যবস্থিত রাখে। তা ভারসাম্য হারালে শরীরে গড়বড় দেখা দেয়।
এটা আমাদের হৃৎপিণ্ডের গতিকেও বৃদ্ধি করে, যার ফলে অপারেশনের দ্বারাও রোগীকে সুস্থ করা যায় না, শেষ পর্যন্ত রোগী মারা যায়। কিছুদিন আগে আমি এই রোগে আক্রান্ত আমার এক বন্ধুর সাথে ফিলাডেলফিয়াতে গেছিলাম। আমরা ডক্টর ইসরায়েল ব্রাম নামক একজন বিখ্যাত বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিই। গত 38 বছর ধরে সে এমন রোগীদের চিকিৎসা করছিল। আসলে এই ঘটনার উল্লেখ করার কারণ হলো সেখানকার ওয়েটিং রুমের দেওয়ালে কাঠের সাইনবোর্ডের ওপর রং দিয়ে যে লাইনগুলি লেখা ছিল তা বারংবার আমার মনকে নাড়া দিচ্ছিল। যখন আমরা অপেক্ষা করছিলাম তখন আমি একটা খামের পিছনে সেই কথাগুলি লিখে নিয়েছিলাম। মনোরঞ্জন এবং আরাম। মনোরঞ্জন এবং আরাম, সবচেয়ে বেশি আরাম প্রদানকারী মনোরঞ্জনকর শক্তিগুলি হল স্বাস্থ্য, ধর্ম, ঘুম, সঙ্গীত এবং হাসি। সবচেয়ে বেশি আরাম প্রদানকারী মনোরঞ্জনমূলক শক্তিগুলি হল স্বাস্থ্য, ধর্ম, ঘুম, সঙ্গীত এবং হাসি। ভগবানের ওপর আস্থা রাখুন, ভালো করে ঘুমাতে শিখুন, ভালো গান উপভোগ করুন, জীবনের মজাদার দিকগুলির দিকে তাকান, তাতে করে আপনি সুস্থ হবেন ও সুখে থাকতে পারবেন। তার প্রথম প্রশ্ন ছিল, কী ধরনের চিন্তা ভাবনার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হলো? সে আমার বন্ধুকে সচেতন করে দিয়ে বলে যে সে যদি চিন্তা ত্যাগ না করে তাহলে আরও অনেক ধরনের অসুখ দেখা দিতে পারে। হৃদরোগ, আমাশা, আলসার, ডায়াবেটিস। এই বিখ্যাত ডাক্তার বলেছিলেন যে এই সমস্ত অসুখ কোজিন ফার্স্ট কোজিন। ফিল্ম স্টার মর্লে ওবেরন নিজের সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিল যে সে একদম চিন্তা করে না, কারণ চিন্তা করলে সে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলবে, আর তা হলো সৌন্দর্য। সে বলেছিল, আমি যখন ফিল্ম জগতে আসার চেষ্টা করছিলাম তখন আমি খুবই চিন্তিত থাকতাম, ভয়ে ভয়ে দিন কাটাতাম, কাজের খোঁজে। সেই সময় আমি নিজের স্থান ছেড়ে এখানে আসি, আর লন্ডনে একাকেই চিনতাম না। আমি কিছু প্রোডিউসার্সের সাথে দেখা করি, কিন্তু কেউই আমাকে সুযোগ দেয় না। আমি এরপর কিছু প্রডিউসারের সঙ্গেও দেখা করি, কিন্তু তারাও আমাকে কোনো সুযোগ দেয় না। আমার কাছে সামান্য যেটুকু পয়সা ছিল তাও শেষ হয়ে যায়। 2 সপ্তাহ জল আর বিস্কুট খেয়ে বেঁচেছিলাম। শুধু যে চিন্তাগ্রস্ত ছিলাম তাই নয়, সঙ্গে ছিল পেটে খিদে। তখন আমি নিজেকে বলি, তুমি বোধহয় মূর্খ, তোমার তো কোনো অভিজ্ঞতাই নেই, তাহলে ফিল্মে কাজ করবে কিভাবে? কখনো অ্যাক্টিং করেছো? শুধুমাত্র একটু সুন্দর রূপ ছাড়া আর কি আছে তোমার? আয়নার সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে চিন্তা আমার সৌন্দর্যকে কিভাবে হরণ করছিল। আমার মুখে যেন কেমন দাগ পড়ে যাচ্ছিল আর চোখে মুখে সমস্যার ছাপ পড়ে গেছিল। তখন আমি নিজেকে বলি, তোমার এক্ষুনি এই চিন্তা ত্যাগ করতে হবে। তোমার কাছে একটাই জিনিস আছে যা তোমাকে ফিল্ম জগতে নিয়ে যেতে পারে, তা হলো তোমার সৌন্দর্য। চিন্তা ত্যাগ না করলে তা নষ্ট হয়ে যাবে। চিন্তা যত দ্রুত একজন মহিলার সৌন্দর্য হরণ করে, তাকে বয়স্ক করে দিতে পারে, এমনটা আর কোনো কিছুতেই সম্ভব নয়। শুধুমাত্র চিন্তাই এমনটা পারে। চিন্তার কারণে আমাদের মুখের চামড়া কুঁচকে যায়, তাতে করে আমরা সর্বদা ভুরু কুঁচকে থাকি, যা আমাদের রূপ রঙের ক্ষেত্রে খুবই কুপ্রভাবের সৃষ্টি করে। এতে করে ত্বকে বিভিন্ন ধরনের দানা বা ব্রণর সৃষ্টি হয়, ফোড়া পর্যন্ত হতে পারে। আজ আমেরিকার লোকেরা সবচেয়ে বেশি হৃদরোগে আক্রান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 3,33,000 মানুষ মারা গেছিল, অথচ সেই সময় হৃদরোগে 20 লক্ষ মানুষ প্রাণ হারায়। এর মধ্যে 10 লক্ষ লোকের হৃদরোগের কারণ ছিল তাদের চিন্তা ও মানসিক চাপযুক্ত জীবনশৈলী। হৃদরোগের অন্যতম কারণ সম্পর্কে অলেক্সিস ক্যারল বলেছিল, যে ব্যবসায়ী চিন্তার সাথে সংঘর্ষ করতে জানে না সে যৌবনেই মারা যায়। উইলিয়াম জেমস বলেছিলেন, ভগবান আমাদের পাপের ক্ষমা করতে পারেন, কিন্তু নার্ভাস সিস্টেম কখনোই তা করবে না।
এখানে একটা আশ্চর্যজনক ও প্রায় অবিশ্বাসযোগ্য একটা তত্ত্ব তুলে ধরা হচ্ছে। সবচেয়ে বড় যে 5টা সংক্রামক রোগে আমেরিকাতে যত মানুষ মারা যায়, তার থেকে বেশি লোক বছরে আত্মহত্যা করে। চৈনিক সৈন্যরা তাদের কয়েদিদের সাথে টর্চার করার সময় তাদের হাত পা বেঁধে একটা জলের থলির নিচে রেখে দেয়। সেখান থেকে ক্রমাগত টপ টপ করে জল পড়তে থাকে দিনরাত। ক্রমাগত মাথায় জল টপকাতে থাকলে তা মাথার ভেতরে গিয়ে হাতুড়ি পেটানোর মতো আওয়াজ করতে থাকে, যা মানুষকে পাগল করে দেয়। ঠিক এই জল পড়ার মতোই চিন্তাও ক্রমাগত আমাদের মাথায় টপ টপ করে পড়তে থাকে, যার ফলে মানুষ হয় পাগল আর নয়তো আত্মহত্যা করে বসে। আমি যখন মিসুরির এক গ্রামের বাচ্চা ছিলাম আর কেউ আমার সামনে জগতের নরকরূপী আগুনের কথা বললে আমি যেন ভয়েই আধমরা হয়ে যেতাম। কিন্তু চিন্তা করলে মানুষকে এমনই নরকরূপী আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, চিন্তা করাই যদি আপনার স্বভাব হয়, তাহলে আপনাকে সবচেয়ে কষ্টকারী যন্ত্রণা ইনজুয়াইনা পেক্টোরিসের সম্মুখীনতা করতে হতে পারে। আপনি কি আপনার জীবনটাকে ভালোবাসেন? আপনি কি সুস্থ সবল হয়ে একটা দীর্ঘ জীবন অতিবাহিত করতে চান? তাহলে এর জবাবস্বরূপ আমি পুনরায় অ্যালেক্সিস ক্যারের কথা তুলে ধরতে চাইব। যারা এই আধুনিক শহরের কোলাহলের মধ্যে নিজেদের অন্তর্মনের শান্তি বজায় রাখতে পারে বা নিজের মনকে শান্তি রাখতে চায়, তারা নার্ভাস ব্রেকডাউনের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম। আপনি কি এই আধুনিক জগতের কোলাহলের মধ্যে নিজের মনের শান্তি অক্ষুণ্ণ রাখতে সক্ষম? আপনি যদি একজন সাধারণ মানুষ হন, তাহলে অবশ্যই এই উত্তর হবে হ্যাঁ। বেশ জোরের সাথেই হ্যাঁ বলতে পারবেন। আমরা নিজেদের যত ভালো করে চিনতে পারি, আমাদের ভেতরের শক্তি ততটাই বৃদ্ধি পায়। আসলে আমাদের ভেতরে কত কত শক্তি লুকিয়ে আছে, সে সম্পর্কে আমরা নিজেরাই জানি না। আমার অমর পুস্তক ওয়েলডনে আমি বলেছিলাম, এর থেকে উৎসাহবর্ধক অন্য কোনো তথ্য আমি দেখতে পাচ্ছি না যে সচেতনতার সাথে চেষ্টা করলে মানুষ উঁচুতে ওঠার অসন্ধিগন্ধ ক্ষমতা লাভ করতে পারে, বা সচেতনতার সাথে চললে মানুষ অনেক জীবনে গ্রো করতে পারে, ওপরে উঠতে পারে। যদি কেউ বিশ্বাসের সাথে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যায় আর সেই ধরনের জীবনযাপন করার চেষ্টা করে যার সে কখনো কল্পনা পর্যন্ত করেনি, তবে সে অবশ্যই সফল হবে। সুতরাং আপনাকে চিন্তার ঊর্ধ্বে গিয়ে ভাবতে হবে। এই পুস্তক নিশ্চিত রূপে কিছু পাঠকদের মধ্যে ইচ্ছাশক্তি ও অতিরিক্ত শক্তির জাগরণ ঘটাতে সক্ষম হবে, যেমনটা ছিল কুরুরডেনির আউডেহোর আলগাকে জাভের কাছে। এই মহিলা সবথেকে বেশি দুঃখের সময়তেও চিন্তার থেকে অনেক দূরে থাকতে সক্ষম হতো। আমার দৃঢ় বিশ্বাস যে আমি আর আপনিও এমনটা করতে পারি, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। তা হলো পুস্তকে বর্ণিত সত্যি কথাগুলিকে নিজের জীবনে স্বীকার করে নিতে হবে। আলগাকে জার্ভে নিজের জীবন সম্পর্কে লিখেছিলেন, 8.5 বছর আগে আমাকে মৃত্যুদণ্ডের কথা শুনিয়ে দেওয়া হয়েছিল। অতি ধীরে আসা যন্ত্রণাদায়ক ক্যান্সার। দেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার মেয় বন্ধুরা এর সত্যতা প্রমাণ করেছিল। আমি যেন মৃত্যুর সামনে এসে দাঁড়িয়েছিলাম। তখন আমি যুবতী, মরার এতটুকুও ইচ্ছা ছিল না আমার মধ্যে। আমি কেলগে আমার ডাক্তারকে ফোন করে নিজের দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেলি। তখন সে আমাকে একটু ধিক্কার দিয়ে বলে, কি হলো তোমার ওলগা? তোমার মধ্যে কি সংঘর্ষ করার এতটুকুও শক্তি নেই? তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে মরে যাবেই, তাতে কোনো সন্দেহ নেই। চিন্তা ছেড়ে চিকিৎসার ব্যবস্থা করো। সেই সময় আমি একটা প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় আমার বুকের হাড়গুলিও যেন কেঁপে উঠেছিল। আমি আর কখনো চিন্তা করব না, আমি আর কোনো দিনও কাঁদব না। মানুষের মস্তিষ্ক যা চায় তাই করতে পারে।
এই সিদ্ধান্ত যদি ঠিক হয় তাহলে আমি অবশ্যই জয়ী হব, আমি বেঁচে যাব। অবস্থা এতটাই সঙ্গীন হয়ে উঠেছিল যে সেই সময় এক্সরের সাধারণ মাত্রা 30 দিন পর্যন্ত 10.5 ছিল। তিনি আমাকে 49 দিন পর্যন্ত 14.5 এক্সরে দেন। যদিও আমার শরীরে সেই সময় হাড় ছাড়া আর কিছুই ছিল না। নির্জন উপত্যকায় যেমন পাহাড় পর্বত দাঁড়িয়ে থাকে, আমার শরীরেও হাড়গুলি দাঁড়িয়েছিল। আমার পা এত ভারী হয়ে গিয়েছিল যে নাড়াতে পারতাম না। কিন্তু আমি চিন্তা করিনি, আমি একবারও কাঁদিনি। আমি হাসতাম, খুশিতে থাকার চেষ্টা করতাম। আমি হাসার জন্য যেন নিজেকে বাধ্য করতাম। আমি এতটা মূর্খ নই। তাই জানতাম যে শুধুমাত্র হাসি মুখে থাকলেই ক্যান্সারের চিকিৎসা হওয়া সম্ভব না। কিন্তু আমি বিশ্বাস করতাম যে খুশি মনে থাকতে পারলে আমি লড়াই করার অনেক বেশি শক্তি পাব। এই সংঘর্ষ শুধু আমাকে ক্যান্সারের হাত থেকেই মুক্তি করেনি, বরং গত কয়েক বছর ধরে যতটা সুস্থ আছি, এমন সুস্থ আমি কোনোদিন ছিলাম না। তথ্যের সম্মুখীনতা করুন, চিন্তা দূর করুন, আর তারপর এই বিষয়ে কিছু করুন। আমি পুনরায় অ্যালেক্সিস ক্যারেলের কথা বলেই এই অধ্যায় শেষ করতে চাইব। যে চিন্তার সাথে লড়াই করতে জানে না সে যৌবনেই মারা যায়। পয়গম্বর মোহাম্মদ বলেছিলেন, কোরআনকে বুকের মধ্যে খোদাই করে নেওয়া উচিত। তার কথা অনুসারেই আমি বলতে চাই, যে চিন্তার সাথে লড়াই করতে জানে না সে যৌবনেই মারা যায়।